সালামুন আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমি ইউনানি ডক্টর খায়রুল আলম বলছি। বন্ধুরা, শুধু আজকের বলবো অটোইমিউন ডিজিজ এবং ন্যাচারাল মেডিসিন সম্পর্কে। আসুন শুরু করা যাক। আমরা প্রথমেই জেনে নেই অটোইমিউন ডিজিজ কি। অটোইমিউন ডিজিজ হলো আমাদের শরীরের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি। এই ইমিউন সিস্টেম আমাদের শরীরের কোনো কোষ অর্থাৎ কোনো সেল, টিস্যু, অর্গান এগুলোকে যখন শত্রু ভেবে আক্রমণ করে। সহজে আমরা এভাবেই যদি বুঝি, এতটুকুতেই আমরা আয়ত্ত করতে পারি যে শরীরের ইমিউন সিস্টেম আমার শরীরের বিরুদ্ধেই কাজ করে। অর্থাৎ আমার শরীরের ইমিউন সিস্টেম আমার সেল, টিস্যু, অর্গান এগুলোকে শত্রু ভেবে আক্রমণ করে এবং একের পর এক শরীরে রোগ সৃষ্টি হতে থাকে। এই অবস্থাটাকেই আমরা অটোইমিউন ডিজিজ বলি। একের পর এক রোগ সৃষ্টি হওয়া বলিতে। এবার আসুন এর কারণ সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, শুধু এর কারণ একসময় আননোন কজ হিসাবে এটাকে আমরা দেখতাম। ইদানিং গবেষণার বদৌলতে গবেষণার ফসল হিসাবে তিনটি কারণ সামনে এসছে। এক নম্বর কারণ হলো স্ট্রেস। সারা দুনিয়ায় এখন স্ট্রেস ছাড়া একটা স্টুডেন্টও সে স্ট্রেসে থাকে। তার কারণ মোবাইলের সুবাদে, নেটের সুবাদে সে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক একইভাবে সার্ভিসের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ তার কম্পিটিশন, অন্যান্য কারণে, প্রতিদ্বন্দ্বিতার কারণে তার স্ট্রেস দিনে দিনে বেড়ে চলেছে। আবার কিছু কিছু আছে যে স্বাস্থ্যের সাথে জড়িত কিছু ব্যাপার আছে। কিছু রোগী মনে করে যে অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়া এটা আমার কোনো চিকিৎসা হবে না। পৃথিবীতে অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা নেই এবং এটাকেই তারা এস্টাবলিশড। দুঃখের বিষয় যে সারা পৃথিবীর সকল দেশের সরকারগুলো এই সিস্টেমটাকে, করোনা সহ যত ভাইরাসের আবির্ভাব ঘটালো এই অ্যালোপ্যাথ সায়েন্স, সেই সায়েন্সের পক্ষে ঢাকঢোল পিটিয়ে সেটাকে সামনে এসে মানুষের উপরে চাপিয়ে দিয়ে সেই সিস্টেমকে এস্টাবলিশ করে জাতিকে নষ্ট করা হচ্ছে। অ্যালোপ্যাথ ওষুধ ছাড়া সারবে না আমার রোগ, এই একটা স্ট্রেস। আবার অনেক ডাক্তার মনে করে যে অ্যালোপ্যাথ ছাড়া ইউনানি ওষুধ, আয়ুর্বেদ ওষুধ, অন্যান্য সিস্টেমের ওষুধ খেলে রোগী মারা যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার সিরোসিস হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ডাক্তাররাও মানসিকভাবে অসুস্থ এবং তারা যখন মনে করে, বিশেষ করে যখন একজন অ্যালোপ্যাথ বড় ডাক্তার, স্পেশালিস্ট, সে যখন দেখে যে আমার কাছে রোগীটা ভালো হলো না, অন্য একটা ইউনানি ডক্টরের কাছে অথবা অন্য একটা আয়ুর্বেদ ডক্টরের কাছে যে গবেষণায় লিপ্ত এমন এক সায়েন্টিস্ট ডক্টরের কাছে থেকে যখন সে আরোগ্য হয় এবং সেটা যখন শুনতে পায়, তখন তার মেন্টাল স্ট্রেস বেড়ে যায়। তখন ওই ডাক্তারও অটোইমিউন ডিজিজে আক্রান্ত হতে পারে। বন্ধুরা, শুধু বোঝার চেষ্টা করুন, বর্তমান পৃথিবী এই অ্যালোপ্যাথ সায়েন্সের জন্য, এদের অদূরদর্শী চিন্তা চেতনার জন্য, অদূরদর্শী চিন্তা ভাবনার জন্য, এই সিস্টেমের সাথে জড়িত, তারা সকল রোগের আবির্ভাব ঘটাচ্ছে একের পর এক। সতর্ক হওয়া দরকার এখনই। উদাহরণস্বরূপ বলি, রোগীদেরও বদভ্যাস হয়ে যাওয়ার কারণে জ্বর হয়েছে, দোকানে গিয়েছে, জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে। হয়তো মনে করুন প্রথম পল্লী চিকিৎসকের কাছে গেছে, সে একটা অ্যান্টিবায়োটিক দিল, জ্বর সারছে না। একজন এমবিবিএস ডাক্তারের কাছে গেছে, সেও একটা অ্যান্টিবায়োটিক লিখেছে, সেটাও খেলো। মধ্যপথে সে খাওয়া বন্ধ করে দিয়ে এরকম একের পর এক অ্যান্টিবায়োটিক পাল্টাচ্ছে। বলুন তো তার ইমিউন সিস্টেমটা থাকে কোথায়?
অটোইমিউন ডিজিজটা কেন সৃষ্টি হবে না? কাজেই আমাদের সতর্ক হওয়া দরকার এই অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমরা কোন পথে যাচ্ছি। তাহলে বললাম একটা কারণ স্ট্রেস, দ্বিতীয় হলো ইনফেকশন। পুরাতন কোনো ইনফেকশন যখন শরীরে থাকে তখনও এই বডির ইমিউন সিস্টেম সেটাকে বন্ধু মনে করে, সেটাকে শত্রু মনে করে, সেটাকে আক্রমণ করে। তখন দেখা যায় যে শরীরে ঘ্যাসপ্যাস হয়ে তখন একটা শরীরে দৈবাত একটা অঘটন সৃষ্টি হয় এবং একের পর এক রোগ সৃষ্টি হতে থাকে। লাস্ট যে কারণ সেটা হলো অপুষ্টি। এই অপুষ্টিজনিত কারণেও দেখা যায় যে অটোইমিউন ডিজিজ বডির কোনো অর্গানকে শত্রু ভেবে, বডির কোনো টিস্যুকে, বডির কোনো কোষকে সে শত্রু মনে করে আক্রমণ করতে থাকে। এবার আসুন বাঁচার উপায়, অটোইমিউন ডিজিজ থেকে বাঁচার উপায়। আমাদের যে লাইফস্টাইল পৃথিবীতে চলে আসছে, এই লাইফস্টাইল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি নদীর মাছ খেত, গাভীর দুধ খেত, ছোট মাছ খেত, ন্যাচারাল ফল ফ্রুটস খেত, দেশীয় ফল ফ্রুটস। সে সময় এই অটোইমিউন ডিজিজের আলোচনা করা লাগেনি। আজকের আমাকে একটা আনুষ্ঠানিকভাবে অটোইমিউন ডিজিজের উপরে আমার মতো অনেক ডক্টর অটোইমিউন ডিজিজের উপরে আলোচনা করা লাগছে। 80-র দশকের আগেও এটা আমরা এরকম চিন্তা করিনি যে অটোইমিউন ডিজিজ নিয়ে এত আলোচনা করা লাগবে এবং সারা পৃথিবী ঝুঁকির মুখে পড়ে যাবে। কাজেই আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে আমরা আসছি ফাস্ট ফুডে, জাঙ্ক ফুডে এবং হাইব্রিড খাবার, স্টেরয়েড দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, বিষাক্ত ফিড দিয়ে মাছ বড় করে, স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে গরুর মাংস 700 কেজি করে 100 কেজিটা 700 কেজি বানিয়ে বাজারে বিক্রি করে আমাদের খাওয়ানো হচ্ছে। এবং সেখান থেকে এই ধরনের বিষাক্ত খাবার খেয়ে আমাদের ইমিউন সিস্টেমটা যখন নষ্ট হয়ে যায় তখনই এই ব্যত্যয়টা ঘটে। তাহলে বাঁচার উপায়ে প্রথম আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। খাবার দাবার আমরা যা খাচ্ছি এ ধরনের খাবার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সকল খাবারগুলো ফরমালিন দেওয়া থাকবে। বাজারের খাবারে এইটা মাথায় রেখে ফরমালিন মুক্ত করার জন্য লবণ পানি দিয়ে ধুয়ে সকল ফল ফ্রুটস খেতে হবে। সকল শাকসবজি বারবার ধুয়ে, আলতোভাবে ধুয়ে তারপরই কাটাকুটি করে রান্নায় যেতে হবে। সকল সবজিও একইভাবে আগে ভালোভাবে রান্না করতে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, প্রয়োজনে লবণ পানি দিয়ে। লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমেই আমাদের ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করতে পারি। সর্বোপরি কোনো ডিজিজের ক্ষেত্রে প্রথমেই আমরা অ্যালোপ্যাথি ওষুধের শরণাপন্ন না হয়ে আমরা যদি ন্যাচারাল মেডিসিনের শরণাপন্ন হই, প্রথমেই কোনো রোগের শুরুতেই যদি আমরা ন্যাচারাল মেডিসিনটা নেই, ভিতরের কথাটা আমি আজকের বলি, আপনাদের দুঃখের সাথে বলি, ওই রোগ তো সেরেই যায়, সাথে সাথে বডির ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হয়ে যায়। ঠিক এর বিপরীতে যখনই আপনি অ্যালোপ্যাথি ওষুধটা নিচ্ছেন, ওই রোগটা সারলেও সারতে পারে, নাও সারতে পারে, কিন্তু আপনার ইমিউন সিস্টেমের 12টা বাজিয়ে দেবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত হন। কাজেই সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। 2050 সালের ভিতরে অ্যালোপ্যাথ সায়েন্সের মরণাপন্ন অবস্থা হবে। আমি এর আগেও একটি ঘটনা বলেছিলাম যে পিজি হসপিটালে, আগেকার পিজি বর্তমান যে নামে আছে, একটি রোগীর উপরে তার ইনফেকশন সারাতে পারছে না, 22টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আসছে তার বডিতে। 2টা অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করবে, কিন্তু সে 2টা অ্যান্টিবায়োটিক তার ইনফেকশন সারানোর জন্য যথেষ্ট নয়। এর পরবর্তী ঘটনা ওই রোগীর তো আমরা জানি না। তার মানে সে বেঁচে আছে না হসপিটালে মারা গেছে।
হসপিটালাইজড ডেথ, এটা আমরা জানি না। কাজী খবর আমাদের সামনে আসে, কিন্তু আমরা সতর্ক হই না। আমি আবারও বলছি, সতর্ক হওয়ার সময় এসেছে। আমরা সবাই সতর্ক হই, অটোইমিউন ডিজিজ থেকে আমরা বেঁচে যাই। তার কারণ অটোইমিউন ডিজিজ যদি একটা শুরু হয়, দেখবেন একটির পরে একটা বডিতে বাসা বেঁধে আছে, বাসা বাঁধতে থাকবে। এমন অবস্থা থেকে আমরা সবাই বেঁচে যাই। ব্যক্তি বেঁচে যাক, পরিবারের প্রতিটি মানুষ বেঁচে যাক, সমাজ বেঁচে যাক, জাতি বেঁচে যাক, সারা পৃথিবীর মানুষ বেঁচে যাক, এর প্রত্যাশাই রাখি। অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমার একটা রোগীর সাক্ষাৎকারে আপনারা বুঝতে পারবেন, স্পষ্ট হবেন যে ন্যাচারাল মেডিসিনের শরণাপন্ন হলে অটোইমিউন ডিজিজ আল্লাহ চাহে তো সেরে যায়, বডিতে ইমিউন সিস্টেম বুস্ট আপ করে এবং রোগীর দীর্ঘায়ু লাভ হয়। শুনুন রোগীর সাক্ষাৎকার। আমার পাশে যিনি বসা আছেন, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সিদ্দিকী। ওনার অটোইমিউন রেটিনোপ্যাথি। আচ্ছা, আপনি বলুন, অটোইমিউন রেটিনোপ্যাথিতে ভুগে আপনি কবে সিদ্ধান্ত নিলেন যে আমার কাছে আসবেন, বা আপনার সর্বশেষ যে আপনি পরিস্থিতির শিকার হয়েছিলেন সেই ঘটনাটা একটু বলুন। আমি আমার যে অসুখটা ধরা পড়েছিল, বলেছিল যে ডাক্তারে দেখাইছিলাম ঢাকাতে স্পেশালিস্ট, তেনাদের এবং ইন্ডিয়ার ডাক্তার সহ একটা বোর্ড বসায় তারা। আমরা ওখানে আগে দেখি, দেখার পরে বলছিল যে আমার চোখে ছানি আছে। 6 মাস পরে আবার যায় দেখি, তখন তেনারা বললেন যে আপনার চোখটা অন্ধত্বের দিকে চলে গেছেন এবং আপনি কিছুদিনের মধ্যে অন্ধ হয়ে যাবেন। তখন আমরা খুব বিচলিত হয়ে যাই, ভেঙে পড়ি। আমার ওয়াইফও কান্নায় ভেঙে পড়ে এবং খুব অসুস্থ হয়ে যায়, আমরাও অসুস্থ হয়ে যাই। বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে মানে আমার বাড়ি বগুড়ায়, এখানে এসে বিভিন্ন জায়গায় তথ্য খুঁজতে যায়। অলৌকিকভাবে আমি মনে করি যে এই ডাক্তার সাহেবের ঠিকানা পেয়ে যায় এবং সেখানে চলে আসি। আল্লাহর রহমতে তেনার ট্রিটমেন্টে আসি এবং এই অসুখটা অনেকটা ভালোর দিকে। এবং আমি এর মাধ্যমে ইন্ডিয়াতে ওই যে নেত্র, ওটা চিকিৎসার নামটা কি ছিল, নেত্রালয়, তাদের সঙ্গেও মোবাইলে ইন্টারনেটে যোগাযোগ করি। তারাও বলেছিল কর্নিয়া সংযোজন এটা ভালো হওয়া খুব মুশকিল, যদি কর্নিয়া নতুন করে সংযোজন করা যায় তাই ভালো হতে পারে, নাও পারে। তো তারপরেও এখানে এসে আমি আল্লাহর উপর ভরসা রেখে, ডাক্তারের উপর ভরসা রেখে চেষ্টা করেছি, উনি চেষ্টা করেছেন। আমি মানুষ কিছুই করতে পারে না, আল্লাহর মাধ্যমে সবই হয়, সেই বিশ্বাস রেখেই আমি এনার চিকিৎসা করি। আমি আগের চেয়ে বেটার ফিল করছেন এবং অনেক বেটার ফিল। আমি এখন চশমা ছাড়াই দেখতে পারেন? ছাড়াই দেখতে পারি না, কিন্তু এখন চশমা ছাড়াই দেখতে পারি। মানে আগে চশমা ছাড়া দেখতে পারতেন না? কিছুই দেখতে পারতাম, চশমা দিয়েও দেখতে পারতাম না। আর এখন চশমা ছাড়াই দেখতে পাচ্ছি? চশমা ছাড়াই দেখতে পারি, শুধু একটা চোখ, ডান চোখটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই। তো আশায় আছি যে আরো কিছুদিনের মধ্যেই হয়তো আমি সেরে যাব, তখন হয়তো যদি কোনো সাক্ষাৎকার দেওয়া যায় আবার দেব আমি, কিন্তু এখনো পর্যন্ত হয় না। এই অবস্থায় আমি আছি। এবং আমার অন্যান্য শরীরে উনি বলেছিলেন যে খালি চোখের না, আমার কিডনি, আমার হার্ট, আমার লিভার, আমার প্রোস্টেট এবং আমার ওই যে প্রেশারও মাঝে মাঝে আপ ডাউন করতো, সেগুলো খুব নিয়ন্ত্রণে হয়ে গেছে। এখানে একটু ঘটনা আমি বলি। রিসেন্ট যে ঘটনাটা ঘটছে, ওনার পেটে আলসার হয়েছে। আলসার হওয়ার কারণে, আলসার তো একটু এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু উনি যে জবটা করেন খুব স্ট্রেসে থাকেন, যে কথাটা আমি একটু আগেই বলেছিলাম, যে স্ট্রেসজনিত কারণে উনি আমাকে সময় দিতে পারেনি। তো হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে মেলেনা হয়েছে। মেলেনা বলতে ব্লাডযুক্ত মল নিঃসরণ, এটাকে মেলেনা বলা হয়। তো ওইখানে ব্লাডটা আসলে অনেক চলে গিয়েছে, আবার রক্ত বমিও হয়েছিল, এতে কারণে একটু অ্যানিমিক কন্ডিশন আসছে তার বডিতে।
এতে করে আত্মীয় স্বজনরা তাকে ওই দশের চক্রে ভগবান ভূত যেভাবে হয় আর কি, তো আত্মীয় স্বজনদের মারাত্মক চাপে তারা বলছিল যে কি গাছগাছড়ার ওষুধ খাচ্ছে, কোথায় কি খাচ্ছে, ইউনানি মেডিসিন ইত্যাদি ইত্যাদি, এগুলো খেয়ে দে রোগীটা মারা যাবে আমাদের। আমি তাকে একটা কথাই বুঝিয়েছি যে আপনার আত্মীয় স্বজন আপনি ক্রাইসিসে পড়লে আপনার জীবন ফিরিয়ে দেবে না, আপনাকে অর্থনৈতিকভাবে তারা সাপোর্ট করবে না, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তারপরেও পরীক্ষা নিরীক্ষা করা ভালো, আমি ছেড়ে দিয়েছি তাকে। সে সকল পরীক্ষা নিরীক্ষা করে আলসার ছাড়া তার কিছুই ধরা পড়েনি। তারা আশ্চর্য হয়ে গিয়েছে ওখানের বড় বড় ডক্টররা যে এই রোগীর প্রেশার কিভাবে নিয়ন্ত্রণে থাকলো, এই রোগীর অন্যান্য হার্ট ফাংশন, লিভার ফাংশন, কিডনি ফাংশন এত স্মুথ থাকে কিভাবে, তারা অ্যাস্টনিশড হয়ে যায়। এবং তারা, আমি আসলে এখানে কি বলবো, তারা হয়তো আরও ডিলে করার জন্য হসপিটালাইজড ক্লিনিকের টাইমটা আরও ডিউরেশন বাড়ানোর জন্য, আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, ডিউরেশনটা আরও বাড়ানোর জন্য তারা সময় ক্ষেপণ করছিল। উনি রিলিজ না নিয়েই চলে এসছেন, রিপোর্টগুলো নিয়ে আমার কাছে চলে এসছেন। সেখানে আমি স্পষ্ট দেখলাম যে ওই আলসার ছাড়া তার কোনো কিচ্ছু নেই, সব স্মুথ। এই কয়েকদিনের গ্যাপে একটু শুকিয়ে গিয়েছেন শারীরিকভাবে, যেহেতু খাওয়া দাওয়ার মানসিক চাপে তার অন্যান্য সমস্যা হচ্ছে। আমি বিশ্বাস করি এরকম ইউনানি সিস্টেমের উপরে ন্যাচারাল, পারফেক্ট ন্যাচারাল মেডিসিন, ইউনানি মেডিসিন হলেই হবে না, পারফেক্ট ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে যদি থাকে কেউ, তার ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকবে, রোগ দ্রুত সেরে যাবে এবং সে ধীরে ধীরে সে দীর্ঘায়ু হবে এবং অন্য সকল রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আমি সারা জাতির কাছে, সারা পৃথিবীর কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত, সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনি খুঁজে বের করবেন। সেই সময় আসতেছে 50 সালের ভিতরে আপনারা খুঁজতে বাধ্য হবেন যে পারফেক্ট ন্যাচারাল মেডিসিনই আমাদের গ্রহণ করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, সারা পৃথিবীর সুস্থতা কামনায় শেষ করছি। সালামু আলাইকুম।